সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল টিএমএক্স বার জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। প্রতিদিনের মতো আমাদের সাথে আজকে তিনজন অতিথি আমাদের স্টুডিওতে আছেন। আমাদের সাথে আছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, তিনি 12 দলীয় জোটের মুখপাত্র, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন একজন তরুণ প্রতিনিধি, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। আমরা আলোচনায় যাব। দর্শক, তার আগে একটু বলে নিতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে 4 থেকে 4.5 মাস হয়েছে এবং তারা যে ম্যান্ডেট নিয়ে আসলে সরকার গঠন করেছে, এই রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট তাদেরকে আসলে জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে দিয়েছে এবং সেই সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আসলে তারা কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত আমরা সংস্কারের যে কার্যক্রম দেখছি সেটি নিয়ে নানান ধরনের প্রশ্ন আসে, বিশেষ করে সংস্কারের গতি, দৃশ্যমান অগ্রগতি নিয়ে আসলে অসন্তোষ আছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর, এবং তারা নানান ধরনের চাপের মধ্যে রেখেছে এই সরকারকে। এবং অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে একটি নির্বাচন দিতে চায়। এই জন্য আসলে যেসব সংস্কারগুলো অবশ্যই করণীয় সেগুলো করতে কিছুটা সময় আসলে তাদেরকে দেওয়া প্রয়োজন। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্কার আমরা যদি বলি সংবিধান সংস্কার, যেটির মাধ্যমে আসলে সামনের দিনে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিশেষ করে ক্ষমতার ভারসাম্য কীভাবে থাকবে, একটি সরকার আবারও স্বৈরাচার হয়ে যাতে না উঠতে পারে সেই জায়গাটাতে নিশ্চিত করার জন্য সংবিধান সংস্কার কমিটি কাজ করছে। সেখানে ঐক্যের জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করতে চাই। এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি সংবিধান সংস্কারের রাজনৈতিক ঐক্য। এই বিষয়ে শুরুতেই আমি যেতে চাই শাহাদাত হোসেন সেলিম, আপনার কাছে। আমার শুরুতেই যেহেতু আপনি আছেন, এখন পর্যন্ত সংবিধান সংস্কারের যে বিষয়গুলো মোটা দাগে আসছে এবং আমরা এখন পর্যন্ত জানতে পারছি বিভিন্নভাবে কমিটি আসলে যে বিষয়গুলো নিয়ে প্রস্তাব করবে বলে আমরা জানতে পারছি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধানমন্ত্রী যাতে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন, এরপর ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর ক্ষমতার এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু অনেকের দাবি আছে। আমরা বিএনপি যদি 31 দফা সংস্কার প্রস্তাব দেখি সেখানেও কিন্তু অনেকগুলো বিষয় আছে। আপনাদের দলের পক্ষ থেকে এখন পর্যন্ত সংস্কারের যে বিষয়গুলো, বিশেষ করে সংবিধান সংস্কারে, সেই জায়গাটাতে এই বিষয়গুলোরকে আপনারা কিভাবে দেখছেন এবং এর বাইরে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? না, ধন্যবাদ আপনাকে। সংবিধান সংস্কার কমিটি আপনার যেভাবে চিন্তাভাবনা করছে তার সাথে তো আসলে মোটা দাগে আমাদের দ্বিমত নেই, রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই। কারণ বিএনপি অনেক আগেই তাদের আপনার সংস্কারের মেরামতের রাষ্ট্র সংস্কারের জন্য 27 দফা দাবি উত্থাপন করেছে। পরবর্তীকালে প্রায় 40টি দলের সাথে একাধিকবার মিটিং করে বিভিন্ন আপনার বিষয় নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে সেটা 31 দফা করেছে এবং সেই 31 দফা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। তাহলে 31 দফার সাথে এই মুহূর্তে সংবিধান সংশোধন কমিটির চিন্তা চেতনার সাথে তেমন কোনো সাংঘর্ষিক নয়। তবে সংবিধান সংস্কার কমিটি এগুলো প্রস্তাবনা আকারে দিতে পারবে। প্রস্তাবনা আকারে দিলে জাতীয়ভাবে একটা জাতীয় ঐক্য হতে হবে, একটা জাতীয় ঐক্য হয়ে এবং এটা জাতীয় প্রতিশ্রুতি হতে হবে যে এটা মানে ক্ষমতায় যাওয়ার পরে এটা বাস্তবায়ন করা হবে। কারণ আসলে সংবিধান সংস্কার কমিটি তো আর সংবিধান সংস্কার করার কোনো রাইট রাখে না। এখানে সংবিধান তৈরি এবং সংস্কার পরিবর্তন এটা কিন্তু সংবিধান আপনার জাতীয় সংসদ করে, নির্বাচিত সংসদ করে। সে কারণে আমরা আসলে একটা দ্রুত জাতীয় সংসদ নির্বাচনটা চাচ্ছি এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা এই সংবিধানে যে প্রয়োজনীয় সংস্কারগুলো আছে, যেমন প্রধানমন্ত্রী পরপর 2বারের বেশি নির্বাচিত হতে পারবেন না, তারপরে আপনার উচ্চকক্ষ নিম্নকক্ষের বিষয়গুলো নিয়েও আমাদের মধ্যে যে চিন্তাভাবনা আছে সেটা, তারপর আপনার ইভেন কি আমরা অনেকেই বলতে শুনেছি যে জাতীয় সংসদেও আপনার সদস্যরা পরপর 2বারের বেশি যেন নির্বাচিত হতে না পারে। তাতে করে হলো যে নতুন নেতৃত্বের সৃষ্টি হবে, নেতৃত্বের প্রতিযোগিতার মধ্যে যে এখন একটা মানে বৈষয়িক প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতা কমে আপনার একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা আসবে। তো আসলে এটার সাথে আমাদের কোনো দ্বিমত নেই। তবে এই সংস্কারগুলো যেটা হচ্ছে সংস্কারগুলো দ্রুত করা দরকার এবং দ্রুততার সাথেই আপনার সরকারকে নির্বাচনী আপনার প্রক্রিয়ার সাথে সামিল হওয়া দরকার। এই মুহূর্তে সংস্কার কমিটিগুলো বিভিন্ন আপনার ভাবে সংস্কারের প্রস্তাব মানে দিচ্ছে জাতির সামনে বা দেবে, 31 ডিসেম্বর পর্যন্ত তাদের সময় আছেন, এর মধ্যে দেবেন। কিন্তু আমরা আসলে তত্ত্বাবধায়ক সরকারের যে
মন্ত্রণালয়গুলো আছেন বা যারা উপদেষ্টারা আছেন, আমরা তাদের কাজকর্মে আমরা হতাশ, তাদের কর্মকাণ্ডে আমরা হতাশ। আমরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে কোনো সংস্কার করতে আমরা কোনো সময় মানে দেখছি না, এবং দৃশ্যমান তাদের কোনো আপনার কাজ যেগুলো সংস্কারকে ত্বরান্বিত করবে, মানুষের মনোজগতের মধ্যে পরিবর্তন করবে, সেরকম কোনো আমরা কাজ কিন্তু কোথাও দেখছি না। যেমনভাবে মানে স্বৈরাচার আমলে সরকার চলতো তেমনিভাবে চলছে, বরঞ্চ সরকার আর স্থবির হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানে মানুষজনের নাভিশ্বাস, আপনার এগুলোর মধ্যে দিয়েই আপনার দেশটা চলছে। দেখুন, আপনি সংস্কার করতে যাচ্ছেন, ঠিক আছে, আপনার সংস্কারের জন্য আপনার মন্ত্রণালয়ের যেই অধীনস্থ যে জিনিসগুলো আছে আপনি সেই সংস্কারগুলো করেন না। আপনি কি মহাসড়কের মধ্যে আপনার দ্রুত যান চলাচল করার পাশাপাশি এই যে রিক্সা, ভটভটি, আপনার অটো রিক্সা, আপনার ব্যাটারি চালিত রিক্সা, এগুলো কি আপনি কোনো ইয়ে করতে পারছেন? আপনি কি ঢাকা শহরে ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে, বাসগুলো আছে, এগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন? আপনি কি আপনার এই যে বিভিন্ন রকমের আপনার এই যে যানজট নিরসনের ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নিতে পারছেন? আপনি কি স্বাস্থ্য খাতে কোনো উন্নতি করতে পেরেছেন? এখনো ওয়ার্ড বয় এবং আনসাররা মিলে আপনার রোগী ভর্তি করতে হচ্ছে। মানে আমরা যে বিভিন্ন আমরা দেখছি, যেমন আপনার ধরেন মানে আইন মন্ত্রণালয়, আপনি কি টাউট মুক্ত করতে পারছেন আইন অঙ্গনকে? কোথাও তো করতে পারছেন না। আপনি কি জমি রেজিস্ট্রির এখানে যেটা যে আগের যে প্রচলিত ব্যবস্থা সেখানে কিছু হাত দিতে পারছেন? অর্থাৎ সংস্কার করার জন্য, জাতিকে তৈরি করার জন্য, জাতির মনোজগতে একটা চিন্তা ঢুকিয়ে দেওয়ার জন্য, এবং এটা পরিবর্তন একটা অনিবার্য, এটা দেখানোর জন্য আপনি 4 মাস অনেক সময় পেয়ে গেছেন, অনেক সময় পেয়ে গেছেন। কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে কোনো একটা মন্ত্রণালয় বলতে পারবেন না যে তারা মানে দৃশ্যমান কোনো কিছু করতে পারছেন। যে কারণে আমরা আসলেই আমার যেটা চাচ্ছি সেটা হলো যে আপনার সংস্কার কমিটিগুলোর প্রস্তাবনাটা যথাসময়ে পেশ করা হোক, একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে, এটা জাতীয় একটা প্রতিশ্রুতি নেওয়া হোক, এবং খুব দ্রুততার সাথে একটা জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা। ধন্যবাদ আপনার কাছে। আবার আসবো রহিন হোসেন প্রিন্স। সাদ হোসেন সেলিম যেটি বলছিলেন যে স্বৈরাচার আমলে যে ধরনের সরকার চলেছে, এখনো সেই ধরনের মানে এটিকে আসলে বলাটা তো খুব বেশি আসলে সুযোগ আছে কিনা। কিন্তু আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই যে সংবিধান সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, মানে সংস্কার প্রস্তাবনা, মানে তাদের কিছু বিষয় আসলে তারা প্রস্তাব করবে, আমরা যেগুলো জানতে পারছি, সেই জায়গাগুলোতে আসলে সেগুলো বাস্তবায়ন করবে তো নির্বাচিত সরকার, এবং তারা যখন আসবে তাদের ক্ষমতা আসলে মানে কিছু কিছু জায়গায় তাদের আসলে ক্ষমতার খর্ব হওয়ার সুযোগ আছে। সেই জায়গাগুলোতে আসলে কি এগুলো, এই যে প্রস্তাবগুলো আসবে, সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করাটা কি আসলে নির্বাচিত সরকার কতটুকু করবে, বা সেটার সম্ভাবনা দেখেন কতটুকু আপনি? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন এই রাতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার এই প্রশ্নের আগে ছোট ছোট করে আরও 2-1টা প্রশ্ন একটু চলে আসি। প্রথম আমার একটু বক্তব্য হচ্ছে যে অনেক সময় আমরা এই সংস্কার প্রশ্ন, সংস্কার করা প্রশ্ন, রাজনৈতিক ঐক্যমত্য প্রশ্ন, এটাই তো প্রধান বিষয় যদি বলেন আলোচনার। তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে খুব সঠিকভাবে বক্তব্যটা হয়তোবা সামনে আসছে কিনা এটা একটা প্রশ্নবোধক। কেন আমি সেটা একটু বলতে চাই। প্রথম কথা, যে সরকারটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, কোনো দলীয় সরকার না। 2-1জন দলের আদর্শ আফল করলো, তারা কিন্তু এটা ছেড়ে এখানে এসেছে। এসে কি করছে না করছে সেটা নিয়ে আমি আলোচনা এখন তুললাম না, সেটা অন্য আলোচনা। তাহলে এই সরকার যা করবে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আমরা সবাই সাপোর্ট করেছি এই সরকারকে, তাহলে তাকে সবকিছু করতে হবে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। এটা একটা। আর একটা হচ্ছে কতকগুলো কাজ এমনভাবে করতে হবে যা আগামীতে, যেটা উনি বললেন, যাতে পার্লামেন্ট এটা যথাযথভাবে অনুমোদন দেয়, না হলে নতুন ধরনের সংকট হবে। এইটা হচ্ছে খুব সিম্পল বিবেচনাটা যদি আমরা করি। গেল 1 নম্বর আলোচনায়। 2 নম্বর আলোচনায় আসি। আমাদের সাথেও সরাসরি যে বৈঠকে কথা হয়েছে, অন্তত পক্ষে আমি এই কথা বলতে পারি যে যিনি প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এই কথা বলেছেন যে ঠিক, যে বিভিন্ন কমিটিকে আমি বলেছি তারা যদি, আমি দেখি যে আলোচনার মধ্যে রাজনৈতিক দলের সাথে কথা বলে, যে কথার কথা কেউ 100টা প্রস্তাব দিল, কিন্তু দেখলাম রাজনৈতিক দল এবং অন্যরা মিলিয়ে 10টায় একমত হলে আমি 10টাই আগে গ্রহণ করব। আর যদি দেখি বাকি 10টা বা 20টা সামান্য এদিক ওদিক আছে, আমি ডায়লগ করব, করে যদি দেখি ঐক্যমত পোষণ হলো তাহলে করবো, নাহলে করবো না। তাহলে এইটুক রাখলে রাজনৈতিক ঐক্যমতে কিন্তু কোনো সমস্যা নাই। আর বাকিটা কি থাকবে সেটা হচ্ছে, ধরুন ওই যে 10টা বা অন্য সব মিলে আমরা ধরে নিলাম 15টা ঐক্যমত্য হলাম,
এখন কেউ আমি মনে করতে পারি যে না আরো 10টা আছে খুব জরুরি, উনি মনে করতে পারে আরো 6টা জরুরি, উনি মনে করতে পারে আরো 9টা জরুরি, কোনো অসুবিধা নেই। যখন আমরা ভোটে যাব বলবো যে এইটুকু আমরা ঐক্যমত্য হয়েছি, ওইটা ঐক্যমত্য হয়নি, এটা আমাকে ভোট দাও, আমি ক্ষমতায় যেয়ে করব। এই তো ধারা, এর বাইরে অন্য কোনো ধারার যাওয়া উচিত না এবং সেটা খুব ক্ষতিকর। তাহলে সেইভাবে বিবেচনা করলে আমি কোনো জটিলতা এবং সংকট দেখি না, এই বিষয়ে আমার বক্তব্য। এবার আপনি যে কথা একটু বলছিলেন, প্রথম প্রশ্নটা করলেন যে উনি যেভাবে বললেন যে আগের স্বৈরাচার, তাকে বলার সুযোগ থাকা না থাকার প্রশ্ন, আমি ওই আলোচনা না যে ছোট্ট একটা কথা বলি। দেখুন, এটা আমার একটা নিজেদেরও আত্মসমালোচনা আছে। মনে করি যে এই সরকার যখন সংস্কার আলোচনা শুরু করলো, এটা আমার ব্যক্তিগতভাবে আমি বলতে কোনো আমার দ্বিধা নেই, যে ওনাদেরকে একটা কথা বোধহয় বলতে ভুল করেছিলাম। বলা উচিত ছিল আগে বাজার ব্যবস্থা সংস্কারটা করেন। তো ওনারা তো তা করলেন না। করে কি করলেন? পুরনো যে ধারাবাহিকতা আগের সরকার, তার আগের সরকারও যদি দেখবেন ওই ধারাবাহিকতায় তিনি চললেন, যার জন্য বাজারের নিয়ন্ত্রণে নও নাই। তাহলে অ্যাকচুয়ালি আপনি যদি ওই রকম সংস্কার না করেন এবং চলার মধ্যে যদি কিছু কাজ করতে না পারেন, তাহলে উনি যা বললো তাই কিছু কিছু জায়গায় সেটা বলা যায় ন্যাচারাল, মানে আপনি কোনো বাস্তবতা আপনি ওইটা রাখলে, বাজার ব্যবস্থার পুরনো ধাঁচ রাখলে তার অনিবার্য পথ হচ্ছে আপনি দাম কমাইতে পারবেন না, সিন্ডিকেটও ভাঙতে পারবেন না। এবং আসলে বাজার ব্যবস্থাপনায় আমরা নতুন কিছুই দেখছি না। ওই যে বললাম, যেহেতু ওই যে বললাম যে আমরা সংস্কার তো করি নাই, সংস্কার করা দরকার ছিল। আপনি রেজিস্ট্রি অফিসের কথা হচ্ছে, আরে আগের থেকে অনেক জায়গায় বেড়েও গেছে ঘুষ, আমরা তো জানি। যে কারণে এই ধরনের সংকটের মুহূর্তে মনে করে ভাই ভয়ে আছি, কয়দিন থাকবো জানি না, সুতরাং একটু বেশি দিয়ে করে নাও। যাই হোক, আমি থামলাম এই জায়গায়। তো আমি কথাটা এই জায়গায় বলতে চাচ্ছি যে আমরা যদি প্র্যাকটিক্যাল আগের ধারায় চলতে চাই তাহলে পারবো না। এখন অন্তর্বর্তীকালীন সরকার, তার তো একটা টাইম ফ্রেম, এই জন্য আমরা বলছি করা দরকার। না হলে সে তো আরো এমন বেশি লেজে গভীরে করে ফেলবে, যার দায় কিন্তু দেখবেন আমাদের সবাইকে বহন করতে হবে, এবং একটা নির্বাচন করাটাও একটা সংকটে পড়ে যেতে পারে, এবং তাতে সুযোগ নেবে কে? অপশক্তিগুলো। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, খালি শেষ করি। এইখানে যে আলোচনা তুলেছেন, আমি এবার নির্বাচন ব্যবস্থা সংস্কারের, সরি এই ধারাবাহিকতার জন্য আমি 30 সেকেন্ড সময় নেই। যে আলোচনা আপনি 3টা প্রশ্ন বললেন, আমাদের দলের দিক থেকে পরিষ্কার বলি। যেমন ধরুন আমাদের দল, আপনি জানেন কিনা জানি না, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, সিপিবি, আমরা কিন্তু অনেকদিন ধরে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক 2বারের বেশি হতে পারে না। ন্যাচারাল, আমরা ওনাদের কাছে যে লিখিত হয়েছে এই প্রধানমন্ত্রীর প্রশ্ন আমাদের সাথে ঐক্যমত্য থাকবে, রাষ্ট্রপতির ভারসাম্য ঐক্যমত থাকবে, দ্বিকক্ষে এটা আমরা মনে করছি। বাংলাদেশে এটা থেকে তার থেকে সংখ্যানুপাতিক পদ্ধতি ভালো, কিন্তু আলাপ আলোচনায় আমরা গ্রহণ করার জায়গায় যাব। কিন্তু আমি বলতে চাইছি এই আলোচনাটা এখন কিন্তু খুব প্রাসঙ্গিক না। কেন জানেন? সংস্কার কমিটি যে আলোচনা করবেন, ওনারা তো রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করেন নাই। তাহলে ওনারা যেটা বলছেন, এটা তো একটা মানুষের মধ্যে এই পারসেপশন যাচ্ছে এটাই বোধহয় মূল প্রস্তাব গভর্নমেন্টের। নো, এটা গভর্নমেন্টের প্রস্তাব, এটা হতেই পারে না। গভর্নমেন্ট, আমি আগেই যার জন্য বললাম যে তারা রাজনৈতিক দলের সাথে কথা বলার পরে তাহলেই না হবে। যদি ওইটা আলোচনা করেন, তাহলে একদিন আপনি রাখেন কমিউনিস্ট পার্টির প্রস্তাব কি, একদিন রাখেন ওনার প্রস্তাব কি, অন্যদের প্রস্তাব কি। না হলে এটা একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সুতরাং আমি মনে করি সংস্কার কমিটি তার আলোচনা এইগুলো প্রচার করার সময় তারা আরো সচেতন হবে বলে আমি মনে করি। জাতীয় নাগরিক কমিটি যুগ্ম সদস্য সচিব রিফাত, আপনারা তো আসলে আন্দোলন, সরাসরি আন্দোলন করেছেন, আপনাদের মাধ্যমে আন্দোলনটা শুরু হয়েছে এবং আপনাদের সাথে সারা দেশের মানুষ যুক্ত হয়েছে, রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সমর্থন করেছে। আপনাদের আসলে এই রাজনীতি, এই আন্দোলনের যে মূল স্পিরিটটা ছিল, এই সরকারের স্বৈরাচারী মনোভাব এবং বৈষম্যের বিরুদ্ধে, সেই জায়গাটাতে আপনাদের জায়গাটাতে আসলে সংস্কারের দাবিটা সবচেয়ে বেশি তোলা হচ্ছে। সেই জায়গাটাতে সংবিধানের যে সংস্কারের আসলে মূল জায়গাগুলো, কোন কোন জায়গাগুলোতে আপনারা আসলে সংস্কার চান এবং সেটি খুব দ্রুত করা উচিত এবং অবশ্যই করা উচিত, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই। জি, ধন্যবাদ। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা গত 36 জুলাই বলছি, 5ই আগস্টের আগে যে ছাত্র জনতার অভূতপূর্ব একটা সম্মিলনে বাংলাদেশে একটা অভ্যুত্থান দেখতে পেলাম, এখানে যে মূল অভিপ্রায়টা, গত 15 বছর ধরে একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ নাম ধরেই বলি, যে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালিয়েছে, ফ্যাসিস্ট হয়ে উঠেছে, এই ফ্যাসিবাদী শাসনের সম্পূর্ণ বিলোপ এবং ফ্যাসিবাদী যে ব্যবস্থাগুলো আছে বাংলাদেশে, সেই ব্যবস্থাগুলোর বিলোপ সাধনের কথা আমরা বলছি। এবং একই সাথে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল বা আর কোনো গোষ্ঠী এরকম কায়দায় ফ্যাসিস্ট হয়ে উঠবে না। তো সেই প্রস্তাবনার ক্ষেত্রে আমরা দেখেছি যে গত 15 বছর ধরে সংবিধানকে
কাঠামো হিসেবে ধরে বা সংবিধানকে ভিত্তি হিসেবে ধরে একটা রাজনৈতিক দল ফ্যাসিবাদী কায়দায় একটা শাসন চালিয়েছে। তো আমরা এই সংবিধানের কোনো আমরা শুরু থেকে বলেছি যে সংবিধানের সংস্কার নয়, আমরা এই সংবিধানকে নতুন করে প্রণয়ন করতে চাই। আমরা বলেছিলাম যে আমরা একটা সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় রিপাবলিকের প্রোক্লেমেশন চাচ্ছি। বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেটাকে প্রথম রিপাবলিক হিসেবে বিবেচনা করে নতুন যে সংবিধান প্রণয়ন করা হবে সেটি হবে দ্বিতীয় রিপাবলিক হিসেবে আমরা ঘোষণা করার কথা বলেছি। দ্বিতীয়ত আমরা ক্ষমতার যে একটা কুক্ষিগতকরণ হয়েছে গত 15 বছরে, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলেছি এবং এখানে আমাদের 69 দফা একটা প্রস্তাবনা আমরা সংবিধান সংস্কার কমিটির কাছে অলরেডি প্রেরণ করেছি। সেখানে আমাদের দ্বিকক্ষবিষ্ট সংবিধান, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার এবং স্বাধীন বিচার বিভাগ, ন্যায়পাল থাকবে, এরকম অনেকগুলো প্রস্তাবনা আমরা সেখানে রেখেছি। তো এই প্রস্তাবনা আমরা কেন দিয়েছি? কারণ আমরা দেখছি যে বাংলাদেশে এখন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে, সেই সম্ভাবনা এবং সুযোগটা নষ্ট হবে যদি আমাদের এই সংস্কারটা না হয়। অর্থাৎ শুধু হয়তো পট পরিবর্তন হবে, নতুন আরেকটি দল ক্ষমতায় আসবে, কিন্তু বাংলাদেশের যে ফ্যাসিবাদী ব্যবস্থা সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। আজকে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না কেন? বাজারের মূল্য কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? উনি যেমনটা বললেন যে এই বাজার ব্যবস্থার কোনো সংস্কার হয়নি, কিন্তু এর সাথে এটাও তো বাস্তব, যেই সিন্ডিকেটের কারণে, যেই চাঁদাবাজির কারণে আগে বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে থাকতো বা দ্রব্যমূল্যের একটা উচ্চ নিয়ন্ত্রণ করা যেত না, হ্যাঁ, সেটা এখন আমরা দেখছি যে একই রকম আছে, হয়তো অন্য কেউ সেখানে ওই জায়গাটা পূরণ করেছে। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি এটা শুধু একটা পরিবর্তন হয় এবং ব্যবস্থাটা বা কাঠামোটা আগের মতোই থাকে, তাহলে আসলে বাংলাদেশের মানুষের এই যে রক্তদান, এই শহীদদের জুলাই আগস্টের অভ্যুত্থানের শহীদ এবং আহতদের যে আত্মত্যাগ, এই ত্যাগের প্রতি সুষম বা ন্যায় বিচার, ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব হবে না। সো আমাদের বাংলাদেশের মানুষের, গণমানুষের আকাঙ্ক্ষা, অভিপ্রায়ের মধ্য দিয়ে তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে সম্মান জানিয়ে আমরা একটি ফ্যাসিবাদী ব্যবস্থার এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে ফ্যাসিবাদী ব্যবস্থা রয়েছে সেগুলো সম্পূর্ণ বিলোপ চাচ্ছি সংস্কারের মাধ্যমে। একটু আমি যে এই সুযোগে জানতে চাই আপনার কাছে যে এই যে হচ্ছে না, সরকারের এই যে সংস্কার কার্যক্রম, আপনি যে বলছেন যে বাজার ব্যবস্থা করতে পারছে না, ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে পারছে না, প্রশাসনের জায়গাতে কার্যকর হচ্ছে না, এর পেছনে আপনি কি মনে করেন? দেখেন, সেকেন্ড রিপাবলিক হয়নি কেন, বা আমরা যে ঘোষণাপত্র চেয়েছিলাম অভ্যুত্থানের পর, এটা হয়নি কেন? আমার কাছে মনে হয় যে এইটা আমাদের এদেশের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলোর ঐক্যমত্য এবং সমঝোতা বা একটা কমন পয়েন্টে একমত হওয়ার যে বিষয়টি, এটা আমরা দেখতে পাইনি, বা তাদের সদিচ্ছার অভাব আমরা দেখেছি। একই সাথে যদি বাংলাদেশে আমরা একটা গত 5 দশক ধরে যে ব্যবস্থা ছিল, যে ব্যবস্থার মধ্য দিয়ে মূলত রাজনৈতিক দল ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পেয়েছে, সেই ব্যবস্থার বিলোপের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে রাজনৈতিক দলের অভিপ্রায় বা ইচ্ছা জনগণের সাথে একাত্ম হওয়া এবং একটা ঐক্যমত্য হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্যথায় আমাদের যেই স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা দেখাটা অনেক দুরূহ। আবার ফিরবো আমরা, একটু বিরতির সময় হয়েছে। দর্শক, আরআইসিএল টিএমএক্স বার গণতন্ত্রের সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল টিএমএক্স বার গণতন্ত্রে। আপনারা আলোচনা করছিলাম সংবিধান সংস্কারের রাজনৈতিক ঐক্য, এই শিরোনামে। আমি যদিও সংবিধান সংস্কার নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিন্তু একটি বিষয় একটু আমি শুরুতেই যেতে চাই। রাফে সালমান রিফাত, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব, আপনাদের একজন উপদেষ্টা হাসিব মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন গণ অভ্যুত্থানের যেই স্পিরিট বা উদ্দেশ্য ছিল সেটি আসলে ফেসিবাদকে দূর করা। আপনি যে কথাগুলো আসলে বলছিলেন যে একটি নতুন বাংলাদেশ তৈরি করা, কিন্তু আমরা আসলে
যা দেখতে পাচ্ছি, যেমন বিভিন্ন জায়গায় এই যে সমন্বয়কদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ এবং বিভিন্ন জায়গায় প্রভাব খাটানোর অভিযোগ পাচ্ছি। এই যে সাম্প্রতিক আমরা 2 দিন আগেই দেখলাম এক টেলিভিশন চ্যানেলের 5 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সেটির জন্য একজন সমন্বয়কের মানে অভিযোগটা এরকম যে তালিকা দেওয়া হয়েছে। তো এই যে বিষয়গুলো, এইগুলো আসলে আপনারা এইগুলো যদি হয় সেক্ষেত্রে এই যে যেটা সাদ হোসেন সেলিম বলছিলেন যে আগের সরকারের সাথে এই সরকারের মানে অনেকগুলো বিষয়, এই বিতর্কগুলো আসলে কেন তৈরি হচ্ছে বা তৈরি করা হচ্ছে? ওকে, প্রথমত এই যেই উদাহরণটা দিলেন বা যেই বিষয়টার কথা বললেন, এখানে কারা জড়িত ছিল এটার বিষয়ে আসলে মানে সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে অবশ্যই যে যদি এরকম প্রক্রিয়ায় এই কাজগুলো করা হয়ে থাকে এটার ব্যাপারে সমর্থন দেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত একই সাথে আমাদেরকে এই বিষয়টাও দেখতে হবে যে গত 15 বছরে ফ্যাসিবাদের যে সুরক্ষা, এই সুরক্ষাগুলো কারা দিয়েছিল, কিভাবে দিয়েছিল। ফ্যাসিবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল তারা এখনো অনেক জায়গাতেই আগের মতোই অবস্থান করছে। তো এই প্রশ্ন কিভাবে ডিল হবে, এই থাকাটা তো আমরা সমর্থন করতে পারি না। দ্বিতীয়ত এটার একটা প্রক্রিয়াগতভাবেই এই প্রশ্নগুলো মীমাংসা হওয়া দরকার। আমরা অবশ্যই বলছি যে নতুন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এবং যেই মিডিয়া বা সংবাদপত্র এটার স্বাধীনতা থাকতে হবে, কিন্তু গত 15 বছর ধরে মত প্রকাশের স্বাধীনতার যে আমরা একদলীয়করণ বা এক ধরনের নির্লজ্জ দলীয় সমীকরণ দেখেছি, এটা তো সম্পূর্ণভাবে কাম্য নয়। এবং আমাদের যে নতুন রাজনৈতিক যে ব্যবস্থার কথা বলছি, সেই ব্যবস্থার মধ্যে আমরা মেধা, যোগ্যতা এবং বৈষম্যহীন একটা পরিবেশ সৃষ্টির কথা বলছি যেখানে, এবং ফেয়ারনেসের কথা বলছি যেখানে আসলে এই ফ্যাসিবাদ তৈরি হওয়ার কোনো উপাদান বলবৎ থাকবে না। তো আপনার সুনির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তরে আমার কথা হচ্ছে যে আমরা কোনোভাবেই করেন না এবং এই ব্যাপারে আসলে দ্বিতীয়ত যদি এই প্রশ্ন আমাকে করেন, একই রকম প্রশ্ন যদি আমি করি যে বাংলাদেশে এখন যেই জোরাজুরি আধিপত্য বা প্রত্যেকটা জায়গা দখল করা, মানুষের যেই চাঁদাবাজির যে সংস্কৃতিগুলো ছিল, যে বিষয়গুলো এখনো আছে, এই বিষয়গুলো কারা করছে? এটা কি সমন্বয়করা করছে? তো এই প্রশ্নগুলো তো তুলতে হবে যে বাংলাদেশে কেন এখনো আমরা একটা পরিবর্তন, একটা সিস্টেমেটিক পরিবর্তন এবং ব্যবস্থাগত পরিবর্তন দেখছি না। জি, এই ব্যাপারে অবশ্য হাসনাত আব্দুল্লাহ কিন্তু তিনি স্ট্যাটাসে বলেছেন এই ধরনের কোনো কিছু আসলে তালিকা দেওয়া হয়নি এবং উনি ওনার জায়গাটা আসলে পরিষ্কার করেছেন। আমি এবারে যেটা একটি ঘটনা নিশ্চয়ই আপনার পত্রিকায় আজকে আসলে আমরা সারাদিন দেখছিলাম যে গত সরকারের আমলে অভিযুক্ত 3 জন একেবারে সুনির্দিষ্ট, মানে একেবারে প্রথম সারির যে অভিযুক্ত ব্যক্তি, একজন হচ্ছেন জনাব সালমান এফ রহমান, তিনি শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ছিলেন, একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যে এমটিএমসির যিনি সাবেক মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান। এই 3 জনকে অব্যাহতি দেওয়ার জন্য চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল। এই ধরনের ঘটনা, এটি তো একটি ভয়ঙ্কর ঘটনা। মানে ওনাদের মতো ব্যক্তিদের যেখানে মানে ওনাদের বিরুদ্ধে অভিযোগগুলো একেবারে তথ্য প্রমাণ ছাড়াই প্রমাণিত, এমন একটা অবস্থা, যদিও এটি এখনো মানে বিচারাধীন বিষয়। এই যে ঘটনাগুলো ঘটছে আসলে তার মানে আসলে প্রশাসনের ভেতরে বা সরকারের রাষ্ট্রযন্ত্রের ভেতরে এই ধরনের ব্যক্তিরা রয়ে যাওয়ার পরে আসলে যেই উদ্দেশ্য সরকার পরিচালিত হচ্ছে, সংস্কার বলেন বা বিচার বলেন, এগুলো কতটা সম্ভব? আসলে এই যে কাজ হচ্ছে না, দেরি হচ্ছে, আমরা যে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না, এর পেছনে নিশ্চয়ই এই বিষয়গুলোই তো নিশ্চয়ই দায়ী। আমি মনে করি যে একেবারে এর উত্তরও সহজে বলতে চাই, সম্ভব না আসলে। মানে আপনি যদি প্রচলিত ব্যবস্থাটা বহাল রাখেন তাহলে ওই ধরনের ঘটনা থাকবে এবং চলবে, আর ওই ঘটনা থাকলে আপনি অনেক কিছু আগাতে পারবেন না। এটাই আমি তারপর ওই বিষয়ে আরেকটু কথা বলবো। এখন আসি, আপনি আগের অনেক আলোচনা হয়েছে, সেদিকে আমি না যেয়ে ছোট করে একটা কথা বলি। দেখুন, অন্ততপক্ষে আমি আমার দিক থেকে বলতে পারি, কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা পরিষ্কার করে প্রথম ওনাদের সাথে যখন দেখা হলো,
ওনাদের আমন্ত্রণে গেলাম, আমরা পরিষ্কার বলেছি দেখেন আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা কোনো দলীয় সরকার না, কোনো দল জেতে নাই, জিতেছেন সাধারণ জনগণ। সুতরাং এখন নানা ঘটনা ঘটবে, এরপরে দখল পাল্টা দখল এগুলো ঘটবে, সুতরাং আর দেরি না করে আপনি একটা নীতিমালা গ্রহণ করেন। আর নীতিমালা গ্রহণ করার পরে দল নিরপেক্ষ দক্ষ এবং যোগ্য ব্যক্তি যাতে ওই জায়গায় রিপ্লেসমেন্ট হয় সেই কাজ করতে হবে। রিপ্লেসমেন্ট নিয়ে কোনো দ্বিমত করছি না, কিন্তু সেই কাজটা তো এনারা করলেন না বলে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি অব্যাহত আছে নাই তা তো বলতে পারবো না। টেলিভিশন দখলদারিত্ব একটা প্রকাশিত হয়েছে, অনেকগুলো অপ্রকাশিত, কে না জানে, বাংলাদেশে সবাই আমরা জানি। হয়তো এই কথাগুলো এখন আমরা ওপেন বলছি না, কারণ আমরা চাই না এখনো তত্ত্বাবধায়ক সরকার তার পজিটিভ কাজটা করে যাক, সেটা অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করে যাক। কিন্তু আমি বলছি আপনি যতক্ষণ না পর্যন্ত ওই রকম একটা সুনির্দিষ্ট জায়গায় না নেবেন তখন পারবেন না। আর একটা কাজ মনে রাখতে হবে, ধরেন সামগ্রিক কাজের কথা, এইখানে আমি ওই একটা পয়েন্টে বললাম। আচ্ছা এবার আসি যে এইখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সবটা তো সময়ের জন্য পারা যাবে না। আপনি একটা ব্যবস্থার বিলোপ করে যে নতুন একটা ব্যবস্থায় যাবেন, তা এখন সেইটা তো এক একজনের এক একটা মত আছে। যেমন আমরা স্ট্রংলি বলি, আপনাদের এইখানে যতদিন এসে কথা বলছি সুযোগ থাকলে বামপন্থীরা কমিউনিস্টরা পরিষ্কার করে বলছে, আপনি যে এই যে একটা ফ্যাসিবাদী প্রবণতা, কর্তৃত্ববাদী প্রবণতা, এগুলো হয়টা কি একটা বড় তো শেষ বেলায় অর্থ, তার লুটপাটের ধারাটা, এইটা থেকে আপনি যদি লুটপাটের ধারার অর্থনীতিটা বহাল রাখেন, ন্যাচারালি রাজনীতিটা হবে লুটপাটের রাজনীতি। সেইটাকে রক্ষা করতে গেলে কর্তৃত্ববাদ ফ্যাসিবাদ সেটাকে বহাল রাখতে হবে। তাহলে আপনি কোন ধরনের ইকোনমিক কাজটা করছেন সেটাই কিন্তু প্রধান আমরা মনে করি। তাহলে সেই জায়গাটা দেখেন, আলোচনা যদি আপনি উজ্জ্বল রাখেন, ইচ্ছা করলেও চেষ্টা করেন, আমরা দেখছি বিভিন্ন আপনি পারবেন না। আওয়ামী লীগের বিভিন্ন লোকজন কিন্তু এরই মধ্যে অন্যান্য দলে যোগ দেওয়া শুরু করেছে। সুবিধা বলছি যে আপনি এইগুলো আগে যেমন এক সময় যে স্বাধীনতা বিরোধী শক্তি তারা আওয়ামী লীগের মধ্যে কাজ করে নাই, অন্য করে নাই, তা এইগুলোর আমি বলছি এগুলো অনিবার্য পরিণতি এখানে। তাহলে আপনাকে এই জায়গাতে ফিরে যেতে হবে কোথায়? আপনি প্রথম মনে রাখেন, সংস্কার কিন্তু পৃথিবী যতদিন থাকবে ততদিন তো চলতে থাকবে, একদিনে তো শেষ হবে না। আপনাকে এটা যেতে গেলে আপনি গণতন্ত্রের ধারাটা ঠিক রেখে এবং এই যে দীর্ঘ এই যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনে তারা মিনিমাম জনগণের ভোটাধিকারটা খর্ব করে রাখেছিল, তা আপনাকে তো ফিরে যেতে হবে সেই গণতন্ত্রের কাছে। তাইলে কিন্তু আপনি জবাবদিহিতার জায়গায় আরো বেশি চাইতে পারবেন। ধরেন কথার কথা বলে, আজকে যদি কোনো একটা নির্বাচিত সরকার থেকে এই যে কাজগুলো দেখছি থাকলে আমরা তো অন্যভাবে মাঠে নেমে তাদেরকে জবাবদিহিতার কথা বলতে পারতাম। আমরা বলতে পারতাম যে আমাদের অল্টারনেট গুলো কি, সেই জায়গায় যতক্ষণ না পারবেন হবে না। আমি খালি ওই যে যেটা শুরু করেছেন আমি একটা মন্তব্য একটু করতে চাই, সেটা হচ্ছে নিশ্চয়ই আমাদের জানা জিনিস, এত বড় একটা হত্যাযজ্ঞ কারা এর সাথে ছিল, তো তাদেরকে তো অবশ্যই পানিশমেন্টের আওতায় আনতে হবে। কিন্তু আপনি যদি ভুল পদক্ষেপ নেন, যেমন আমরা সব জানি না, শুনেছি বাড্ডার কোন একটা মামলা, হত্যা মামলায় নাকি প্রায় 56 জন সচিবের নামে আপনি মামলা দিচ্ছেন, তো ওই মামলা কি আপনি কোনোদিন টিকবে? তা আপনি, আমরা প্রথম দিন বলছি, ধরুন আমি কোনো নাম বলছি না, যিনি দীর্ঘদিন, এখন না, সেই 80-র দশক থেকে আমরা তখন আমরা ছাত্র আন্দোলন থেকে শুরু করে বক্তৃতা করে আসছি, তিনি হচ্ছেন অর্থ লুটপাটকারী। তাহলে আপনি তাকে অর্থ লুটপাটকারীর মামলাটাই যদি প্রধান করতেন, কোনোভাবেই দায় মুক্তি আপনি দিতে পারতেন না, অন্য মামলায় দিলে আপনি কিন্তু সংকটে পড়বেন, এটা আপনাকে মনে রাখতে হবে। জি সাদাত হোসেন সেলিম, এই যে সরকারের মধ্যে বিভিন্ন জায়গায় এই যে ব্যক্তিরা রয়ে গেছেন এখন পর্যন্ত, যারা আসলে সরকারকে ঠিকমতো কাজ করতে দিচ্ছেন না এবং যাদের উদ্দেশ্যটাই আসলে পরিষ্কার এক ধরনের, তাদেরকে আসলে সরানোর জায়গাটাতে আসলে বাধাটা কোথায়? মানে এখানে যদি সরাসরি ফ্যাসিস্ট সরকারের দোসররা সেখানে থেকে যায়, সেক্ষেত্রে আসলে সরকার পরিচালনা করা সেটা তো মানে চাইলেও তো সরকারের পক্ষে আসলে সম্ভব না, কিন্তু সরকার আসলে এখানে কঠোর অবস্থানে যেতে পারছে না কেন? দেখুন, পাচ্ছে না, সেটা হলো সরকারের যোগ্যতার অভাব। আপনার 5ই অগস্ট যখন আপনার শেখ হাসিনা পালিয়ে গেছে, একটা বিরাট শূন্যতা, আমরা তখন খুবভাবে আশা করছিলাম যত দ্রুত একটা সরকার হোক। ডক্টর ইউনূস সাহেবের নাম যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছে, আমরা এটাকে স্বাগত জানিয়েছি। আমরা তার মনে প্রাণে তখন কামনা করছি যত দ্রুত সম্ভব উনি এসে রাষ্ট্রের দায়িত্বটা গ্রহণ করুন। উনি তখন প্যারিসে উনি চিকিৎসা করছেন, এই সে আস্তে আস্তে 8 তারিখ হয়ে গেল। কিন্তু ওনার যেই আপনার উপদেষ্টা মণ্ডলী দেখে আমরা একেবারেই হতাশ হয়ে গেছি, মানে হতাশার চূড়ান্ত পর্যায়ে। এই উপদেষ্টা পরিষদ এই অগ্নিগিরির মতো একটা একটা বিপ্লব উত্তর একটা এটা বলা যাবে না,
উপদেষ্টা পরিষদটাকে, বিপ্লবোত্তর মানে বিপ্লবের পরিস্থিতি চেতনা সামাল দেওয়ার মতো। পরিস্থিতি সামাল দেওয়ার মতো, তারপরে আগ্নেয়গিরি সামাল দেওয়ার মতো এবং আপনার বিপ্লবের চেতনা ধারণ করার মতো কোনো যোগ্যতা সম্পন্ন লোক খুব কমই এসছে এই উপদেষ্টা পরিষদে। দ্বিতীয়ত আমরা আপনার উপদেষ্টা পরিষদে ছাত্রদের অন্তর্ভুক্তিটা চাইনি। আমি মনে করেছিলাম যে এটা আমি একদম ভেরি বিগিনিং বলে আসছি, আজকে আবার নতুন করে অনেকদিন পরে বললাম যে আমরা চেয়েছিলাম যে তারা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করুক, তাহলে সরকারটা একটু ভালো চলতো। আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমাদের 2-3 দফা যখনই দেখা হয়েছে তখনই বলেছি আপনি উপদেষ্টা মণ্ডলী সম্প্রসারণ করেন, যোগ্য দক্ষ অভিজ্ঞ সৎ ব্যক্তিদেরকে আপনি উপদেষ্টা মণ্ডলীতে আনেন। কিন্তু উনি যে সামান্য পরিবর্তন করছেন তাতেও আমরা প্রচণ্ড রকম হতাশ হয়েছি। আচ্ছা দেখুন, সংস্কারের ব্যাপারটা যে বাজার ব্যবস্থাপনার সংস্কারটা করছেন, এখন এখানে মানে একটা মুখরোচক কথা বলছেন যে চাঁদাবাজি হচ্ছে। তো চাঁদাবাজি হচ্ছে, এখন তো কোনো রাজনৈতিক সরকার নেই। রাজনৈতিক সরকার যখন নেই, পুলিশের উপর তো সেই রাজনৈতিক চাপটা নেই, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কার কি করছেন? উনি কেন চাঁদাবাজিটাকে বন্ধ করে কৃষকের থেকে মানে ভোক্তা পর্যন্ত আপনার আনার ব্যাপারে ওনার ব্যবস্থাপনাটা কোথায়? সেখানে এটা চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে বলে তো উনি দায় এড়াতে পারবেন না, প্রশাসন তো দায় এড়াতে পারবেন না, কারণ এখানে কোনো রাজনৈতিক সরকার নাই। এখন এই মুহূর্তে রাজনৈতিক চাপ নাই পুলিশের উপর। আমরা বলেছি যে এই পুলিশ দেখেন আপনার এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল, সেই র্যাব প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, পুলিশের পক্ষ থেকে আপনার ইয়ে করা হয়েছে, কিন্তু আপনার পুলিশের পরিবর্তনের মানে আমরা খুব একটা দেখছি না, সেটা দেখছি না। এবং সেটা দেখানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে যতটা যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার ততটা কিন্তু হয়নি। এবং আমরা মানে প্রায় মানে সমস্ত রাজনৈতিক দলগুলো যখন আপনার ভারতের এই আপনার অপপ্রচারের বিরুদ্ধে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছি, প্রিন্স ভাই সেখানে ছিলেন, তখন কিন্তু 2-1 জন রাজনৈতিক নেতা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যর্থতার কথাটা উল্লেখ করেছেন। আপনি সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট ভাঙতে পারছেন না, আপনি বলছেন যে কি আপনার এখানে আপনার ওই আপনার চাঁদাবাজি হচ্ছে, আপনি টিকিট সিন্ডিকেট ভাঙতে পারছেন না কেন? পৃথিবীর সবচেয়ে দামি টিকিট আমি আপনার কাছেই আসবো। আমি শুরুতে বিরতির পর, একটু বিরতির সময় হয়েছে দর্শক আরআইসিএল টিএমএক্স বার গণতন্ত্রে আবারও বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর। আরআইসিএল টিএমএক্স বার গণতন্ত্রে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমরা আলোচনা করছি সংবিধান সংস্কারের রাজনৈতিক ঐক্য এই শিরোনামে। শাহাদাত সেলিম, আপনার কাছে আপনি যেটি বলছিলেন আর কি বিরতিতে যাওয়ার আগে, এই যে সরকারের যথাযথ পদক্ষেপ নিতে না পারা এবং সরকার আসলে কঠোর অবস্থানে যেতে না পারা, বিরতিতে আমরা যেটা বলছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে ধরনের শক্ত অবস্থানে যাওয়া উচিত, এই যে গত 2 দিন আগেও একটি বড় 7 মার্ডার হয়ে গেল, এই ধরনের ঘটনা কিন্তু ছোট ছোট ঘটনা, অনেক ছোট বড় ঘটনা ঘটছে এবং মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আসলে সেভাবে নিয়ন্ত্রণে আসছে না। সেই জায়গাতে কেন কঠোর হতে পারছে না, মানে বাধাটা কোথায়? দেখুন, বাধাটা আমি আবারও বলছি যে যোগ্যতার বাধাটা হলো যে যোগ্যতার আপনার, আমরা তো 15 বছর স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করেছি, জীবনপণ লড়াই করেছি, প্রতিদিন রাজপথে ছিলাম আমরা, এবং এই ফ্যাসিবাদী সরকারকে আপনার হটানোর জন্য হেন কোনো পন্থা নেই যেটা আমরা করিনি, কিন্তু আমরা সেখানে তাদের মাত্রার সাথে কুলিয়ে উঠতে পারিনি। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে, রক্তাক্ত গণ অভ্যুত্থানে সরকার পালিয়ে গেছে, একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমরা এই সরকারকে সর্বান্তকরণে প্রতিটি রাজনৈতিক দল সমর্থন করছি, আমরা এখনও সমর্থন করছি এবং আমরা ভবিষ্যতেও সমর্থন করে যাব। আমরা সেদিন চিন্তা করেছি যে একটা জাতীয় সরকার যদি করতে যাওয়া হয় তাহলে একটা জাতীয় সরকারের যে হজবরলত চাইতে একটা অন্তর্বর্তীকালীন সরকারের দক্ষ এবং যোগ্যতার সাথে পরিচালিত, কারণ অতীতে আমাদের মানে 4-4টি আপনার তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা আছে, সেই আলোকে কিন্তু আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার করেছি। এখন এখানে এই অন্তর্বর্তী সরকারের যারা সঠিক পারফর্ম করতে না পারে তাদেরকে তো চলে যাওয়া উচিত, তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত। এখন এখানে তো যোগ্য এবং দক্ষ লোকের অভাব নেই, 18 কোটি লোকের মধ্যে অনেকেই আছে দেশপ্রেমিক এবং কিছু করতে চায়, মিশন আছে, ভিশন আছে। এখানে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকে আছেন যারা এই 15 বছর নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কোনো কথা বলেননি, তারা মানে 2-1 জন টকশোতে এসছেন, আপনার 2-1টা মানে সুন্দর সুন্দর কথা বলেছেন। এর বাইরে আসলে এদের তো সেই রকমভাবে প্রশাসন পরিচালনা করার মতো কিন্তু যোগ্যতাটা নাই। আপনার এখানে একজন সচিব বলেছেন যে 100টা ইবলিসকে মানে সামাল দেওয়া যে কথা, একজন সচিবকে সামাল দেওয়া সেই কথা, সেই সচিবের লাগাম টেনে ধরে কাজটা আদায় করে নেওয়ার মতো দক্ষতা সম্পন্ন উপদেষ্টা মণ্ডলী আমরা পাইনি। এটা হলো যে আমার দুর্ভাগ্য। এবং আমরা যখন এই কথাগুলো বলি এখানে থেকে আমাদের প্রতিপক্ষ যারা, এখন আমরা জানি না তারা কি কারণে আমাদেরকে প্রতিপক্ষ ভাবছে এবং কি কারণে আপনার এখানে
মুখোমুখি হওয়ার একটা চিন্তা করছে। আমরা মনে করি যে আমরা সকলেই মিলে, আমরা যারা এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়েছি, আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধ হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, আমরা নতুন বন্দোবস্ত করব। এখানে আমাদের সাথে কারো কোনো রকমের বিরোধ নেই। কিন্তু এই যে আমি বললাম যে বিমানের যে টিকিট সিন্ডিকেট, কয়জন লোক জড়িত? 20 জন, 25 জন, 50 জন লোক জড়িত। কলকাতা থেকে দুবাই পর্যন্ত ভাড়া হলো 20,000 টাকা বিমানে, আর ঢাকা থেকে হলো যে 60,000 টাকা। তাহলে কেন পৃথিবীর সবচেয়ে বেশি কস্টলি হলো যে ইয়েতে। আমি মধ্যপ্রাচ্যে গিয়েছি, মধ্যপ্রাচ্যে গিয়ে দেখলাম যে সেখানে ভারত এবং পাকিস্তান থেকে একজন শ্রমিক যেতে তার সর্বোচ্চ 30 থেকে 50,000 টাকা খরচ হয়, বাংলাদেশে 5 লক্ষ টাকা খরচ হয়। তাহলে আপনি আদম ব্যাপারীর দিকে ধরতে পারেন না কেন? আদম ব্যাপারীর সঙ্গে কত? 50 জন, 100 জন হবে। ওই সিন্ডিকেটটা আপনি ভাঙেন, তাইলে আপনারা কোনো কাজই করবেন না। 9টা 5টা অফিস করে তো আপনারা এই অবস্থা সামলাতে পারবেন না। সংস্কার কমিটি করেছেন, সাংবিধানিক সংস্কার করবেন। আপনার এটা তো ফেসিবাদটা কিছু শেখ হাসিনা নিজে একটা সাইকোপ্যাথ ছিল। সাইকোপ্যাথ থাকার কারণে তিনি সংবিধানের দোহাই দিয়ে যাই করেছেন, যাই করেছেন তিনি বিচারের দোহাই দিয়ে করেছেন। কিন্তু এই আপনার সংবিধান তো ফ্যাসিবাদী সংবিধান ছিল না। আপনার সংবিধানে কিছু কিছু দুর্বলতা আছে। যেমন একটি নির্বাচনী এলাকায় যদি 5টা ভোট পড়ে, ওই 5টা ভোট যদি একজনের পক্ষে পড়ে, তাইলে কিন্তু সে নির্বাচিত, তাই না? সে নির্বাচিত। তাইলে আপনি সেখানে কিছু কিছু সংস্কার যে দরকার নাই, আমরা সেটা বলতেছি না। কত পার্সেন্ট ভোট হইতে হবে, কি হইতে হবে, আপনার এগুলো দরকার আছে। কিন্তু আপনার এই যে এগুলো দরকার আছে, এগুলো আপনার দেন, আপনার তার মধ্যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দেন। প্রশাসনিক সংস্কার কমিটি যে রিপোর্টটা দিল, তাহলে কি হলো? এটা হিতে বিপরীত হয়ে গেল। আপনার প্রশাসন দুই মুখোমুখি হয়ে গেল। 25টা ক্যাডার একদিকে, একটা ক্যাডার একদিকে, এবং তারা আজকে আলটিমেটাম দিয়ে তাদের পদত্যাগ দাবি করছে। তার মানে কি এত সোজা না ব্যাপারটা? আপনার রাজনীতি অথবা দেশ রাষ্ট্র পরিচালনা করাটা এতটা সোজা না। এবং রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত ইয়ে করার জন্য প্রিন্স ভাই ছিলেন। আমরা আপনার এই যে ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে আমরা প্রত্যেকেই আমরা সেখানে কথা বলেছি যে কিভাবে এটা করবেন। আমাদের কিন্তু কোনো সাজেশন সেখানে নেওয়া হয়নি। আমরা দুইবার আপনি উপদেষ্টার সাথে দেখা করতে গিয়ে, প্রধান উপদেষ্টার সাথে মনে হচ্ছে কিসের জন্য একটা তাড়া, কিসের জন্য একটা তাড়া, আমাদের সাথে মন খুলে কথা বলবেন, সেটাও কিন্তু করেন নাই। তাহলে কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু যদি জনগণের সাথে নিয়ে, জনগণ যদি একবার মুখ ফিরিয়ে নেয়, আপনি বিশ্বাস করেন, একটা ব্যাংকে গিয়েছে ওই দিন 8-10 জন, যদি পরিচিত মুখ টকশো করার কারণে 8-10 জন কর্মকর্তা এসে বললেন যে আমাদের ডিপিএস ভাঙিয়ে আমরা প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে আমরা সংসার চালাচ্ছি, দ্রব্যমূল্যের কষাঘাতে আমরা একেবারে জর্জরিত। আপনি সেই দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ কেন করতে পারছেন না? সমস্যাটা আপনার কাছে আসবো শেষের দিকে, আমাদের আসলে একেবারে খুব কম সময় আছে। আমি এই জায়গাটাতে আসলে রিফাত আপনার কাছে যেটি জানতে চাইব যে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন এইবারের যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেটি ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার। আপনারা এই সরকারকে বলা হয় যে ছাত্রদের সাথে সরকারের সম্পর্কটা সবচেয়ে বেশি, এবং প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন তাকে আসলে আপনারাই আমন্ত্রণ করে নিয়ে এসেছেন দায়িত্ব নেওয়ার জন্য, এবং যে সরকার গঠনের ক্ষেত্রে আপনাদের একটা বড় ভূমিকা ছিল। এইটা কেন হচ্ছে? এই সরকারের আসলে দুর্বলতা, একটি দুর্বলতম সরকার হিসেবে কেন প্রতীয়মান হচ্ছে? এই জায়গাটাতে আপনারা সরকারকে কোনো পরামর্শ দেন কিনা? আচ্ছা, দেখুন, আমাদের প্রত্যাশা ছিল, এবং আমরা শুরুতেই একটা বিষয় পরিষ্কার করি, সেটি হচ্ছে আমরা কি সরকারের মদতপুষ্ট বা সরকারি কোনো দল কিনা, বা আমরা যে গ্রুপটি আমাদের যে আমি সেটা বলছি না। আমি যেটা বলছি যে সরকার শুরু থেকে আপনাদের যে ধরনের খুব সংগতভাবে, যেহেতু ছাত্ররা আসলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই জায়গাটাতে সরকার আসলে অনেক বেশি নির্ভর ছিল ছাত্রদের উপর, এবং ছাত্রদের কথা শুনেছে, আপনাদের ছাত্র প্রতিনিধিদেরকে উপদেষ্টা পরিষদে নিয়েছে, ওনার ব্যক্তিগত সহকারী হিসেবে, অনেকগুলো জায়গাতে আপনাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে, যেখানে আপনাদের সরকারের সাথে অ্যাক্সেসটা অনেক বেশি রাদার দেন রাজনৈতিক দলগুলো। সেই জায়গাতে আপনারা এই যে সরকারের যে কাঠামো, সেইটাকে কেন দুর্বল অবস্থায়, আপনারা সেই জায়গায় পরামর্শ দেন কিনা? সত্যি কথা বলতে পরামর্শ তো অবশ্যই দেই, কিন্তু সকল পরামর্শ যে গৃহীত হয় বিষয়টি এমন নয়। দ্বিতীয়ত, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চেয়েছি একটি প্রেসার গ্রুপ হিসেবে, কিন্তু সরকার পরিচালনায় আমরা আমাদের জায়গা থেকে কোনো হস্তক্ষেপ করা বা কোনো কিছু চাপিয়ে দেওয়া, এই কাজটা তো আমরা কখনোই করি না। দেখুন, সরকারের এই সরকার গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আসলে বিভিন্নভাবে সরকারের এই উপদেষ্টারা এসেছেন, তারা নির্ধারিত হয়েছেন, এবং এইখানে আমার কাছে মনে হয় যে একটা কোহেশন এবং সামগ্রিকভাবে সরকারের মধ্যে একটা সমন্বয়ের ক্ষেত্রে হয়তো ঘাটতি আছে।
যেই কারণে বারবার যোগ্যতার প্রশ্নটি আসছে যে সরকার যদি একটা ফুল বডি হিসেবে কাজ করত এবং সরকারের সাথে আমরা ছাত্র জনতা যদি প্রেসার গ্রুপ হিসেবে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এই বিষয়গুলিতে একটা সমন্বয়ের মাধ্যমে, কোহেশনের মাধ্যমে কাজ করতে পারতাম, তাহলে আজকে যে সমালোচনাটি হচ্ছে বা সমালোচনাগুলো হচ্ছে সেটি হয়তো আরো কম হতো এবং আমরা একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে পেতাম। তো এই জায়গাতে ঘাটতি আছে, এটা আমি মানছি। জি, রহিন হোসেন প্রিন্স, আমরা একেবারে শেষের দিকে আপনার কাছ থেকে একটু কনক্লুশন জানতে চাইবো যে এই যে এখন সরকারকে দুর্বল হিসেবে আমরা দেখছি, নানান ধরনের বক্তব্য আসছে, মানে বাস্তবে আসলে চিত্র অনেক কিছু, সেই জায়গাটাতে এই মুহূর্তে সরকারকে শক্তিশালী করার জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমার মনে হয় আমরা এই কথা পুরনো বলে আসি, কারণ এটা তো সত্য। আমরা এখানে যাই বলে যাই না কেন, যা ফ্যাক্ট সেটাই কিন্তু দেখবে। আমরা এখানে যাই বলি, মানুষ বলবে যে ভাই ঠিক বলেন না, আবার ঠিক বললে বলবে যে আমার মনের কথা বলছেন। তাহলে এটা তো মানতে হবে, এই 4.5 মাসে যা প্রত্যাশা ছিল ন্যূনতম সেটা পূরণ হয় নাই, এবং পূরণ না হওয়ার যেমন হয়নি, মানুষ কিন্তু দেখতেও পাচ্ছে না। তার একটা অন্যতম কারণ, আপনি তো ধরুন কাকে নিয়ে করছে না করছে আলোচনা না গেলেও যাদেরকে আমরা দেখছি তাদের কাছ থেকে আমি অন্ততপক্ষে বেশি প্রত্যাশা করিনি। তাহলে দরকারটা কি ছিল? এই সরকার যেভাবে রাজনৈতিক দলগুলোর এবং সাধারণ মানুষের সমর্থন পেয়েছে, বাংলাদেশে অতীতে কেউ কখনো পায়নি, তাহলে সে কিন্তু শুরুতে রাজনৈতিক দলগুলোর সহ এই শ্রেণী পেশার প্রতিনিধিদের আস্থায় নেয়নি। তাহলে এখনো সময় আছে, যদি আস্থায় নেয় কিছুটা কাটাতে পারবে, পুরোটা পারবে বলে মনে হয় না। আস্থায় নিয়ে পরিষ্কার বক্তব্য, আমরা বলেছি নির্বাচন, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কারের দরকার করে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুক, আর এই যে বিভিন্ন জায়গায় সংস্কারগুলো করা যায় যতটুকু ঐক্যমত্য হবে তার ভিত্তিতে যতটুকু পারে কাজ শুরু করুক, আর আগামীতে যারা নির্বাচিত হবে আর নির্বাচিত যারা হবে না তারা সম্মিলিতভাবে যাতে ওই ধারা আগায় যেতে পারে সেই পজিটিভ ট্রেন্ড সেটটা তারা করুক, তাহলেও ইতিহাসে তাদের একটা পজিটিভ ভূমিকা হিসাবে আমরা দেখতে পাবো। আর আমাদের এই যে ছাত্র এবং অন্য বন্ধুরা তারা যে নতুন নতুন কথা আনছে, অবশ্যই তারা তাদের কথা বলতে পারে, তারা রাজনৈতিক দল গঠন করুক, আগামী নির্বাচনে তারা বিট করুক, জনগণ যদি সেই ম্যান্ডেট দেয় তখন সেটা করবে, তাহলে তো আমরা কেউ আপত্তি করবো না। জি, অবশ্যই সবারই আসলে রাজনীতি করার অধিকার আছে নিশ্চয়ই, এবং সরকারকে আসলে শক্তিশালী করার ক্ষেত্রে সবারই সহযোগিতা প্রয়োজন, এবং সরকার আসলে সেই জায়গাটাতে কাজ করবে বলে আমরা আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম এবং রাফিয়া সালমান রিফাত, আপনাদেরকে গণতন্ত্রের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। RICL TMX বা গণতন্ত্রে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।